স্যার, আজকে আপনার নতুন বই প্রকাশিত হলো, গুজবের গ্রাসে নেতাজি। এবং এই বইয়ের মধ্যে আমরা যেটা ভাবছিলাম যে বোধহয় নেতাজির অন্তর্ধান সম্পর্কিত কোনো তথ্য এবং গবেষণামূলক বই আপনি প্রকাশ করেছেন। যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন কি আছে এই বইতে। প্রথমে একটু দর্শকদের বইটা দেখিয়ে দিই। এটা এই গুজবের গ্রাসে নেতাজি। এই বইটির বিষয়টা যদি বলতে হয়, সেটা হলো যে এটা কোনো রহস্য নয়, বরং বলা যেতে পারে গত ৭৯-৮০ বছর ধরে যে নেতাজিকে নিয়ে রহস্য তৈরি করা হয়েছে। আমি এটা একেবারে খুব ক্যাটেগরিক্যালি মেনশন করে বলছি যে যে গুজবকে রহস্য তৈরি করা হয়েছে তার প্রতিবাদে একটা পুরোপুরি গবেষণা গ্রন্থ। যদিও আমার লেখার সঙ্গে যারা পরিচিত আছেন তারা জানেন যে আমার গবেষণা বা অনুসন্ধান যাই বলুন না কেন, সেখানে কিন্তু ভাষাটা একেবারে কাঠখোট্টা একাডেমিক ল্যাঙ্গুয়েজ হয় না। আমি একটু যেখানে যেমন ভাষার প্রয়োজন আছে, কোথাও রসালো করে লেখা, কোথাও মজা করে লেখা, কোথাও তথ্যগুলোকে গল্পের মতো করে দেওয়া, সেইভাবেই লিখে থাকি। এই বইটার যে বিষয়, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে গত ১৯৪৫-এর ১৮ই আগস্ট সুভাষচন্দ্রের মৃত্যুর পর, মৃত্যু শব্দটাও কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বলছি যে ওনার মৃত্যু হয়েছিল ১৮ই আগস্ট ১৯৪৫ বিমান দুর্ঘটনায় তাইহুকু বিমানবন্দরে। এটার পরে আসছি অন্য আলোচনায়, কিন্তু যে বিষয়টা শ্রোতাদের জানা দরকার, আপনাদের সকলের জানা দরকার, সেটা হচ্ছে যে এই মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই। একটা সময় ছিল, কিন্তু পরবর্তীকালে এত রকমভাবে ইনভেস্টিগেশন হয়েছে এবং এত তথ্য সামনে এসেছে যে তা নিয়ে এখন আর কোথাও কোনো ধোঁয়াশা নেই। এবং সেটা অজস্র ইন্টারন্যাশনাল লেভেলের তদন্তে ধরা পড়েছে। আমাদের ভারতবর্ষে অন্তত কমপক্ষে ৫ বার তদন্ত হয়েছে, তদন্ত কমিশন বসেছে, সেখানে প্রমাণ হয়েছে, সরকার মেনে নিয়েছে। সর্বোপরি ২০২৩ সালে নেতাজির পরিবার, কলকাতায় যারা আছেন, গোটা পরিবার নেতাজির মৃত্যুর কথাটা মেনে নিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে নেতাজির মৃত্যুটাকে ঘিরে যে রহস্য, যে নেতাজি মারা যাননি, নেতাজি মারা যেতে পারেন না, অ্যাজ ইফ নেতাজি কোনো মানুষ নয়, নেতাজি কোনো অবতার, নেতাজি কোনো ভগবান, তিনি মারা যেতে পারেন না, এরকম একটা পরিবেশ তৈরি করেছেন বেশ কিছু গবেষক, বেশ কিছু লেখক। আমি ইন্ডিভিজুয়ালি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, বলা হচ্ছে যে এটাই কিন্তু বাংলার লেখক গোষ্ঠীর মধ্যে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের ফল হচ্ছে নেতাজি রহস্য। অ্যাকচুয়ালি নেতাজিকে নিয়ে কোনো রহস্য নেই। এই বইটাতে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে যত গুজব বা রহস্য তৈরি করার জন্য যত গল্প বা গপ্প বা রূপকথা তৈরি করা হয়েছে, সেটা নেতাজির রাশিয়ান থাকা নিয়ে হোক, সেটা নেতাজির ভিয়েতনামে থাকা নিয়ে হোক, সেটা নেতাজির চীনে থাকা নিয়ে হোক, মঙ্গোলিয়ায় থাকা নিয়ে হোক, বার্মায় থাকা নিয়ে হোক, ঢাকায় থাকা নিয়ে হোক, যেখানে যেখানে পেরেছে, যে যেমনভাবে পেরেছে নেতাজিকে নিয়ে গিয়ে ফেলেছেন এবং সেই নিয়ে রীতিমতো কাহিনী ফেলেছেন। এই যে কাহিনীগুলো তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষ সমস্ত ডকুমেন্ট এবং নথি সহ এই বইটি আমি এবছর লিখেছি। স্যার, একজন সাংবাদিক হিসাবে আপনার বহুদিনের অভিজ্ঞতা ছিল এবং আছে, তার মধ্যে থেকেই নিশ্চয়ই এরকম অনেক তথ্য আপনি পেয়েছেন যার থেকে আজকের এই কনক্লুশন আপনি পৌঁছতে পেরেছেন। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনাকে না করেই পারছি না, যে এত দিন ধরে এত মানুষ যে নেতাজিকে নিয়ে গবেষণা করেছেন এবং আলটিমেটলি নেতাজির জন্মসাল লেখা থাকলেও মৃত্যু সালের জায়গায় কিন্তু আমরা শূন্যই দেখি। তাহলে এটা কি সম্পূর্ণ একটা রাজনৈতিক কারণ, মানে একটা রাজনৈতিক ধোঁয়াশার মধ্যে রাখার জন্যই নেতাজির মৃত্যুটাকে মৃত্যু রহস্য করে রাখা হয়েছে? দেখো, রাজনীতি তো আছেই। রাজনীতি আছে এই কারণে যে নেতাজি যখন কংগ্রেস করতেন
তখনও কিন্তু তাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে, সেই ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস। তারপর যখন উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, তখন কিন্তু উনি ফরওয়ার্ড ব্লক দলের জন্ম দিয়েছেন। সেই ফরওয়ার্ড ব্লক যারা নেতৃত্বে পরবর্তীকালে ছিলেন, নেতাজি যখন মারা গেলেন তারপরেও তারা নেতাজিকে নিয়ে অনেক রহস্য তৈরি করেছিল। সর্বোপরি খুব সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসা কিছু লেখক, কিছু অনুসন্ধানী মানুষ, কিছু গবেষক, তারা বিষয়গুলোকে নিয়ে জটিলতা তৈরি করেছে। কারণ হচ্ছে যে একটা খুব সহজ অঙ্ক আছে যে ভারতবর্ষে কতকগুলো চরিত্র আছে, যে চরিত্রগুলোকে নিয়ে কাজ করলে, মানে অনুসন্ধান করলে, বই লিখলে, একটা আর্টিকেল লিখলে, তার কিন্তু একটা ক্লায়েন্টেল তৈরি হয়, একটা বাজার তৈরি হয়। যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ, যেমন চৈতন্যদেব, ঠিক সেই রকম নেতাজিও একটা এমন একটা চরিত্র যে তুমি যাই লেখো না কেন সেটাই কিন্তু পাবলিক নেবে। এবং যেহেতু বাঙালি খুব আবেগী একটা জাত, খুব আবেগী একটা জাতি, তারা কিন্তু এই আবেগটাকে ওই সমস্ত জায়গায়, ওই আবেগটাকে কাজে লাগায় এই সমস্ত লেখক বা এই সমস্ত অনুসন্ধানী মানুষ বা গবেষক হিসেবে যারা পরিচয় দিয়ে থাকে। কারণ এই কারণে আমি জোর গলায় বলছি এটা, যে যারা যারা আজ পর্যন্ত যা যা বলেছেন সেইগুলোর পেছনে কোনো ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু এখনো পর্যন্ত এস্টাবলিশড হয়নি। তাহলে আমি যখন কাজ করেছি তখন কিন্তু তাদের ডকুমেন্টারি এভিডেন্সগুলো যাচাই করার চেষ্টা করেছি। তারা যেগুলোকে ডকুমেন্টস বলছেন, দেখা গেছে সেগুলো ঠিক নয়, সেগুলো মিথ্যা বলা হয়েছে অথবা বানিয়ে তৈরি করা হয়েছে। নেতাজির ছবি, বৃদ্ধ বয়সের নেতাজির ছবি দিয়েছিলেন সমর গুহ, ফরওয়ার্ড ব্লকের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। সেটাও কিন্তু ওই মানে ওখানেই প্রমাণিত হয়ে যায়, সংসদেই প্রমাণিত হয়ে যায় যে ওটা সম্পূর্ণ একটা বানানো ছবি, তৈরি করা সুপার ইম্পোস্ট ছবি। তো ঠিক এইভাবেই কিন্তু অজস্র তথ্য এইভাবে দিনের পর দিন রটনা করা হয়েছে। এই প্রত্যেকটা তথ্য, অন্তত যতগুলো আমার জানাশোনা রয়েছে বা পড়াশোনা রয়েছে যে বিষয়গুলোতে, সেইগুলো সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য যাচাই করেছি, সেগুলোকে যুক্তি বিশ্লেষণ দিয়ে ব্যাখ্যা করেছি, তারপর এই বইটি লেখা হয়েছে। এবং আমার তরফ থেকে যা যা ডকুমেন্টারি এভিডেন্স জোগাড় করার সম্ভব হয়েছে সেগুলো সবই প্রায় এই বইতে দেওয়া হয়েছে। আরও কিছু ডকুমেন্ট আছে, কিন্তু বইয়ের আয়তনও তো একটা বড় ব্যাপার, তো সেটাকেও দেখতে হচ্ছে, কারণ বইয়ের আয়তন বাড়লে দাম বাড়বে, পাঠক কিনতে অসুবিধা হবে, সেই সব ভেবে করা আছে। ভবিষ্যতে আবার যখন বই করবো তখন বাকি এভিডেন্স দেব। এইভাবেই কিন্তু এই বইটার জন্ম। এখন আমার মনে হচ্ছে ছোটবেলার একটা খুব খুব প্রচলিত একটা কথা ছিল এই হিন্দু আর মুসলিম ঘরের সন্তানদের নিয়ে। কারণ মুসলিমদের, সেটা আমি এখানে বলবো না, মানে প্রবাদ বাক্যের মতো দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু সেটা বলাটা হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের পক্ষে খুব অপমানজনক হবে, আমি সেটা বলছি না। কিন্তু বলা হতো এটাই যে যেখানে হিন্দুর ঘরে দুটো বাচ্চা জন্মায়, সেখানে কিন্তু মুসলিমের ঘরে 4টে বাচ্চা জন্মায়। হিন্দুর ঘরে 4টে বাচ্চা জন্মালে মুসলিমের ঘরে 8টা বাচ্চা জন্মায়। এবং এটা কিন্তু শুধু মুখের কথা নয়, তার কারণ হচ্ছে যে বেশ কিছু বৈজ্ঞানিক তথ্যে, জনসংখ্যা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যে দেখা গেছে যে ফার্টিলিটি রেট মেয়েদের, মুসলিম মেয়েদের হিন্দু মেয়েদের চাইতে অনেক বেশি। এবং মুসলিম পুরুষদের মধ্যেও কিন্তু ওই পুরুষত্বের যে ঝোঁক, সেই ঝোঁকটা ওদের মধ্যেও কিন্তু অসম্ভব বেশি। খুব ন্যাচারালি এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ওদের সন্তান বেশি হবে। এখন যখন ধরো বহু বছর আগে, অনেক বছর আগে সঞ্জয় গান্ধী যখন দায়িত্ব নিয়েছিলেন জনসংখ্যা কমানোর, সেই সময় কিন্তু উনি জোর করে করে নাচবন্দি করতেন। নাচবন্দি করা মানে পুরুষদের ধরে ধরে এনে তাদের পুরুষত্বটাকে নষ্ট করে দিতেন, পুরুষত্বের ক্ষমতাটাকে। তা সেই নাচবন্দি চলাকালীন দেখা গেছে যে মুসলিম এরিয়ায়, বিশেষ করে নিউ দিল্লির, নয়াদিল্লির জামা মসজিদ এলাকায় রীতিমতো উত্তাপ তৈরি হয়েছিল এবং প্রচুর প্রচুর ঘটনা সেই সময় ঘটেছিল। এবং তা সত্ত্বেও কিন্তু সঞ্জয় গান্ধী থেমে থাকেননি। সঞ্জয় গান্ধী
যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু উনি ওই মানে জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিমদের ওপরেই কিন্তু একটা প্রেশার তৈরি করে রেখেছিলেন। পরবর্তীকালে আমাদের ওই এক ছোট পরিবার সুখী পরিবার, হ্যাঁ, 2 সন্তান, তার বেশি সন্তান নয়, এই সমস্ত স্লোগান দিয়ে পরিবার পরিকল্পনা দপ্তর কাজে নেমেছিল। কিন্তু সেটা হিন্দুরা হয়তো মেনেছে বা অন্য সম্প্রদায় মেনেছে, বৌদ্ধরা মেনেছে, জৈনরা মেনেছে, খ্রিস্টানরা মেনেছে, কিন্তু মুসলিমদের দিয়ে সেটা মেনে চালানো যায়নি। কারণ মুসলিমদের একটা কথা প্রায়শই শোনা যায়, বিভিন্ন দেশে এটা শোনা যায়, একটা ওদের এজেন্ডা আছে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবী এই মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে মুসলিম জনসংখ্যার প্রয়োজন, জনসংখ্যা বেশি হওয়ার প্রয়োজন। লার্জেস্ট পপুলেশন যদি কোনো সম্প্রদায়ের হাতে থাকে তার ক্ষমতা সবচেয়ে বেশি হবে, এটা ধরে নেওয়া হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখুন, মানে আমি যতদূর জানি যে উনি এমনিতে মাঝে মাঝে এই ধরনের কথা বলে থাকেন, যদিও আমি শুনেছি যে মানুষটা খুব একটা খারাপ মানুষ নয়, কিন্তু মাঝে মাঝে বলেন এই ধরনের কথাগুলো। যেমন উনি লাইব্রেরি মিনিস্টার হিসেবে একটা কথা বলেছিলেন ওই বই কেনার ব্যাপারে, সরকারিভাবে যে বই কেনা হয় সেখানে উনি বলেছিলেন যে বই কিনে কি হবে, কি হবে বই কিনে, বই কেউ পড়ে নাকি, বই কাউকে পড়তে হবে না, লাইব্রেরি তুলে দাও। তো এখন প্রশ্নটা হচ্ছে এইরকম যে এই ধরনের উদ্ভট কথাবার্তা পশ্চিমবাংলার বুকে বসে একজন মন্ত্রী যদি বলেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি একটা ভয়ঙ্কর প্রভাব তৈরি হয়, সেটার জন্য দায়টা সরকারকেই কিন্তু নিতে হবে। তসলিমা নাসরিন তো বরাবরই প্রতিবাদী একটা চরিত্র, এবং এই বাংলাদেশে যখন উনি থাকতেন তখন থেকেই, যার ফলে উনি একই কথা বলে গেছেন, নানা নানা সময়ে নানা কথা বলেছেন ওখানকার সম্পর্কে, ওখানকার সরকার সম্পর্কে, ওখানকার মুসলিম ধর্মাবলম্বী ধর্মের নেতাদের সম্পর্কে, ধর্মীয় নেতাদের সম্পর্কে এবং মানুষ সম্পর্কেও। তো তসলিমা নাসরিনের পক্ষে এটাই মানে যদি না বলতেন সেটাই অস্বাভাবিক হতো। প্রশ্ন হচ্ছে যে পতাকা মাড়ানো, পতাকা হলো যে কোনো দেশের পরিচয়। আমার 3 রঙা পতাকা, তেরঙা পতাকা মানে আমার ভারতবর্ষ, এটাই তো শেখানো হয়। পতাকার তো আর কোনো কাজ নেই। পতাকা ওড়ানো মানে হচ্ছে আমার স্বাধীনতাকে প্রকাশ করা, আমার স্বাধীন সত্তাকে প্রকাশ করা। তো সেইখানে যদি আমার একটা প্রতিবেশী দেশ, যে দেশটা গড়ে উঠেছিল ভারতবর্ষের সাহায্য নিয়ে, ভারতবর্ষ যদি তখন যুদ্ধে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে সাহায্য না করত ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, তাহলে কিন্তু বাংলাদেশ জীবনেও কোনোদিন গড়ে উঠত না। সেই বাংলাদেশের আজকে এতটাই অধঃপতন হলো, কার্যকারণ ক্ষেত্রে যে অধঃপতনটা হলো সেটা কিন্তু খুব মানে কি বলবো, বিসদৃশ্য শুধু না, খুবই লজ্জাজনক। জাতির পক্ষে, যে কোনো জাতির পক্ষে লজ্জাজনক, মনুষ্য সম্প্রদায়ের পক্ষে লজ্জাজনক। এটা যদি আজকে ভারতবর্ষের মানুষ করবে না, ভারতবর্ষের মানুষ এত নোংরা জায়গায় পা দেবে না, কিন্তু এটা যদি ভারতবর্ষের মানুষ থাকে তখন বাংলাদেশিরা খুশি হবেন তো। আসলে আসলে ঘটনাটা এরকম, মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছিলেন মুজিবুর রহমানের আমলে, যে নেতৃত্বটা গড়ে উঠেছিল তখন, সেই নেতৃত্বের সঙ্গে এখনকার নেতৃত্বের কিন্তু একটা বিরাট ফারাক থেকে গেছে। এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে, গত 5 মাস 6 মাস ধরে যেসব ঘটনাগুলো ঘটছে, এর পিছনে কিন্তু বাংলাদেশের অনেক মানুষই নেই, শুধুমাত্র আছে একটি বিশেষ গোষ্ঠীর মানুষ। এটা পরিষ্কারভাবে আর বলে দেওয়া দরকার যে জামাতে ইসলামী বলতে যে সংগঠনটা আছে, তাদের জঙ্গি যোগ আছে বিভিন্ন জায়গায়, তাদের অর্গানাইজেশন আমাদের পশ্চিমবঙ্গেও আছে। তো সেই জামাতে ইসলামী গ্রুপটার নেতৃত্বে এই আন্দোলনটা চলছে। এটাকে আন্দোলন বলবো না, এটাকে আন্দোলন বলবো না এই কারণে যে এরা নিজেদের পায়ে কিন্তু নিজেরা কুড়ুল মারছে। যে মুজিবুর রহমানের দোষ থাকুক, অন্যায় থাকুক, তার স্বজন পোষণের অভিযোগ আছে, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে, সব মেনে নিলাম, কিন্তু এটাও তো মেনে নিতে হবে যে তিনি ছিলেন জাতির পিতা, তার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছিল, তিনি না থাকলে বাংলাদেশ হতো না। সেইখানে তার মূর্তি ভেঙে ফেলা, এগুলো তো প্রকাশ্যে এসছে। শুধু তাই নয়, গণভবন আক্রমণ করে যেভাবে মহিলাদের পোশাক নিয়ে রাজপথে নৃত্য করা হয়েছে,
এই জিনিস তো অভাবনীয়। কোনো সভ্য জাতি এটা করতে পারে না, কোনো সভ্য দেশ এটা করতে পারে না। গোটা পৃথিবী জুড়ে লাঞ্ছনা ভাষায় আক্রমণ করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ সচেতন হয়নি। তো এটাকে কি বলবো, এটাকে মানে একটা ন্যাক্কারজনক একটা ভয়ঙ্কর নজির তারা তৈরি করছে, যেটা বাঙালি জাতির পক্ষে লজ্জাজনক। হতে পারে তারা মুসলিম, কিন্তু আসলে তো তাদের অধিকাংশটা, বড় অংশটাই বাঙালি। যে বাঙালি একসময় আমাদের এই পশ্চিমবঙ্গের সঙ্গে একসঙ্গেই থাকতো, তো তাদের আজকে এই অবস্থা কেন? এই প্রশ্নটা তো গোটা পৃথিবীবাসীর করা উচিত। এটা শুধু ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলার ব্যাপারটা নয়, বিষয়টা হচ্ছে এটা মানব জাতির বিরুদ্ধে কথা বলা। একটা পতাকা মারানো, একটা মূর্তি ভেঙে ফেলাটা সাময়িক ঘটনা, কিন্তু সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ফলে, সেটা তো ভয়ঙ্কর, সেটা তো মেনে নেওয়া যায় না। আমিও আজকে সংবাদপত্রে এই খবরটা দেখলাম, খবরের কাগজে, যে এই কথাটা উনি বলেছেন। এটা খুব হাস্যকর কথাবার্তা। এই সমস্ত অশিক্ষিত মানে আনপড় লোকজন সমস্ত ওখানে একদিন ক্ষমতায় বসেছে। এটা খুব লজ্জাজনক যে ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ওখানে চলছে, এই যে নোবেল লরিয়েট বলে কথা, হ্যাঁ, তার নেতৃত্বে গড়ে তোলা সরকারে এই সমস্ত লোকজন বসে আছে দায়িত্বশীল পদে অথবা মন্ত্রিত্বের পদে, এবং তারা এই ধরনের কথা বলছেন। এটা তো এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। গোটা পৃথিবীর কাছে এরা নিজেরাই নিজেদের মাথা নিচু করে দিচ্ছে। হ্যাঁ, নিজেদের মাথায় নিজেরা ন্যাড়া করে নিজেরাই হোল ঢালছে। হ্যাঁ, এটা এই এই সহজ অঙ্কটা যেটা তুমি বললে, যে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা। জনসংখ্যা বৃদ্ধি তো আমার এখানেই সত্যি, ভারতবর্ষে তো হচ্ছে বেশি, অনেক বেশি, অনেক বেড়েছে। তো সেইখানে কিছুটা অনুপ্রবেশ, কিছুটা এখানে সন্তানের জন্ম বেশি হচ্ছে, সেই সব মিলিয়ে কিন্তু সংখ্যা ওদের অনেক বেশি। এবং আমরা মানে আমাদের দেশের হিন্দুরা অনেকেই খুব চিন্তিত যে আগামী দিনে এখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে কি না আদৌ। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলছেন, এটাতে হাততালি দিয়ে হাসির কথাবার্তা, এটাকে হাততালি দিয়ে উড়িয়ে দেয় ভালো। এটা নিয়ে তো আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত কেসটা। ভারতবর্ষ কি করবে আমি জানি না, কিন্তু আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর একটা কথা লেখা হচ্ছে, ওই ওপার বাংলার কেউ একজন লিখছে, কোন একটা গোষ্ঠী, যে ওনার বাড়ি থেকে নাকি 1000 কেজি বেশি সোনা পাওয়া গেছে ওই চিন্ময়, সন্ন্যাসী চিন্ময় বাড়ি থেকে। তো এই যে মিথ্যা রটনাগুলো, এইগুলো কিন্তু সিচুয়েশনটাকে আরো প্রিকারিয়াস করে তুলছে, আরো ভয়ঙ্কর করে তুলছে। এবং কোথায় গিয়ে দাঁড়াবে এটা ওরা নিজেরাই বুঝতে পারছে না। এই সমস্ত কথাবার্তার কোনো মানে হয় না। এগুলোকে বেশি প্রচারের জায়গায় নিয়ে না যাওয়াই ভালো। যতখানি সম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। মানে ওরা বলছে বলুক, শিয়ালের রা, হ্যাঁ, সেই শিয়ালদের মধ্যেই থাকুক, ওগুলোকে আমরা কান দেবো না। না, বাংলাদেশিদের যে জন্যই এখানে ওই সমস্ত নার্সিংহোম, প্রাইভেট হসপিটালগুলো হারিয়ে চড়ছে কি না চড়ছে, সেই অঙ্কের হিসেব তো আমরা ওদের দেবো না। কিন্তু এটাও ঘটনা, ইন্দ্রনীলবাবু যেটা করেছেন সেটা কিন্তু খুব একটা সমর্থনযোগ্য বলে মনে হয় না। এই কারণে দেখো, বাংলাদেশিদের টাকায় ওই সমস্ত প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমগুলোর হাঁড়ি চড়ছে কি না চড়ছে, সেই জবাব তো আমরা ওদের দিতে যাব না। সেটা অঙ্ক কথা বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা এখানে আসছেন কেন, কে বলেছে তাদের আসতে? তারা তো আসছেন, বাধ্য হয়েই আসছেন। এখানে আসুন, আমাদের কোনো মানে আমরা সভ্য জাতি, আমরা মনে করি না কাউকে চিকিৎসা থেকে বঞ্চিত করা উচিত। তারাও মানুষ, তাদের চিকিৎসা দরকার আছে, সেটা করা দরকার। ইন্দ্রনীলবাবু কি করেছেন না করেছেন সেটা তার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত বা তার নার্সিংহোমের সিদ্ধান্ত, এটা নিয়ে আমি কোনো কমেন্টে যাব না। কিন্তু আমি মানুষ হিসেবে মনে করি যে কোনো মানুষের চিকিৎসা পাওয়ার শব্দটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা দরকার, সেটা না পাওয়া বা না দেওয়াটা একটা মানে খুবই খুবই বড় অপরাধ বলে মনে করি। এখন মুসলিম তারা ওখানে অত্যাচার করতে বলছে, তাদের এখানে আমি চিকিৎসা করবো না, এটা খুব একটা যুক্তিপূর্ণ কথা বলে আমার মনে হয় না। এখন দেখো, বাংলাদেশ এমন একটা স্টেট, বলতে পারো একটা বাফার স্টেট। সে কিন্তু পশ্চিমবাংলার বর্ডারে, মানে ভারতবর্ষের বর্ডারে তার অবস্থান পাকিস্তানের বর্ডারে, তার অবস্থান বার্মার বর্ডারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেটটা সম্পর্কে ভারত সরকার যেই সিদ্ধান্তই নিন না কেন, সেটা কিন্তু অনেকগুলো ইস্যুর ওপর দাঁড়িয়ে আছে।
যে আমি হঠাৎ করে যাই সিদ্ধান্ত নিই না কেন, ওখান থেকে কিন্তু পাকিস্তান নাক গলাবে। পাকিস্তান নাক গলানো মানে চীন নাক গলাবে। চীন নাক গলানো মানে আমেরিকা নাক গলাবে। এই যে পরিস্থিতি, রাশিয়া নাক গলাবে, মানে একটা আন্তর্জাতিক হচপচ তৈরি হবে। এইবারে দেখো, মানে আমার যেটা মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন এখন, তিনি জয়শঙ্করজি, উনি অনেক অভিজ্ঞ মানুষ, বিশেষ করে পররাষ্ট্র বিষয় সম্পর্কে। আর প্রধানমন্ত্রীর কথা তো বলার কিছু নেই, উনি গোটা পৃথিবীতে তাঁর ভারতবর্ষের একটা ইমেজ তৈরি করেছেন। আমেরিকা বলো, রাশিয়া বলো, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে উনি কিন্তু একটা ইমেজ তৈরি করেছেন, যেটা আমরা আমাদের আগে অনেক সরকারই করতে পারিনি। সেই ইমেজটাকে ধরে রেখে একটা পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এদের উদ্যোগগুলোকে, মানে প্রাইমারি উদ্যোগগুলো দেখে আমার যেটা মনে হয় যে ছেড়ে এরা দেবে না।